একটা ইংলিশ গল্প আমাদের স্কুলে পাঠ্যপুস্তকে পড়ানো হয়েছিল, এই হয়তো ক্লাস 6 বা 7-এ। দ্য ডায়মন্ড নেকলেস। লেখক ছিলেন গিরি মপসা। সেই গল্পটির বক্তব্য এটাই ছিল, গল্পটা মোটামুটি সারমর্ম এটাই ছিল যে আমাদের যে উচ্চাকাঙ্ক্ষা সেটা আমাদের কত অধঃপতনের কারণ হতে পারে পরবর্তী জীবনে। সাধারণ মধ্যবিত্ত ঘরের একটা মেয়ের কথা লেখা হয়েছে সেখানে। সেই মেয়েটি ছিল অপরূপ রূপসী এবং সেই জন্যে তার দম্ভ অনেক বেশি ছিল। তার মনে হতো যে এই ধরনের নিম্ন মধ্যবিত্ত পরিবার তার পক্ষে বেমানান। তার মতো রূপসী মেয়ের অধিকার অনেক বেশি ধনী প্রতিপত্তি সম্পন্ন পরিবারের বউ হওয়া। কিন্তু যেহেতু সে নিম্ন মধ্যবিত্ত পরিবারেরই মেয়ে ছিল, সেই জন্যে তার বিয়েও হয়েছিল সেই রকমই মধ্যবিত্ত এক পরিবারে। তার বর সাধারণ এক চাকরি করত। এক সময় তার বর তাকে খুশি করার জন্য একটা বলে নিমন্ত্রণ একদিন জোগাড় করে আনলেন কোত্থেকে। বল মানে বুঝতেই পারছেন, সেই সময় যে পার্টিগুলো হতো, বল ডান্সের পার্টিগুলো, সেইখানে নিমন্ত্রণ জোগাড় করে আনলেন। কিন্তু ব্যাপার হচ্ছে যে সেই রকম পার্টিগুলোতে তো সম্ভ্রান্ত মানুষরা যায়, সম্ভ্রান্ত দম্পতিরা যায়। তো সেইখানে যাওয়ার জন্য তো সেই রকমভাবে নিজেকে সাজাতে হবে তাকে। সেই জন্যে যেহেতু তার নিজের কোনো সেরকম ড্রেস বা জুয়েলারি সেরকম কিছু ছিল না, সেই জন্যে সে তার পড়শির কাছ থেকে, সেই মেয়েটি তার পড়শির কাছ থেকে একটি ডায়মন্ড নেকলেস ধার চেয়ে পড়ে এবং তার বরের সঙ্গে সেই বল ডান্সের পার্টিতে অ্যাটেন্ড করতে যায়। সেখানে অবশ্যই গোটা সন্ধেবেলা তার রূপের খুব গুণগান হয় সেই পার্টিতে এবং তার সেই দম্ভকে আরও বেশি আগুনে ঘৃতাহুতি যাকে বলে দেওয়া হয়। তার সেই সন্ধেবেলা সে যেন একটা নেশায় বুঁদ হয়ে থাকে, চারিদিক থেকে এত প্রশংসা পেয়ে। এবং যখন সে বাড়ি ফিরছিল তার মনে হচ্ছিল সে হাওয়ায় হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। কিন্তু বাড়ি ফিরে এসেই বাস্তবের মাটিতে তার একটা খুব জোর আঘাত হয়ে তার পতন হলো। কেননা সে দেখলো যে তার গলায় সেই ডায়মন্ড নেকলেসটা আর নেই, সেটা কোথাও পড়ে হারিয়ে গেছে। এইবারে ব্যাপার এতে হয়তো শেষ হয়ে যেতে পারত যদি সে তার পড়শির কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিত। হ্যাঁ, হয়তো অনেক কটু কথা শুনতে হতো, অনেক কিছু হতো, কিন্তু একসঙ্গে দাম্ভিক হওয়ার সঙ্গে সঙ্গে তার আত্মসম্মান বোধও খুব সূক্ষ্ম ছিল। সে প্রতিজ্ঞা করল যে সে জানাবে না তার পড়শিকে যে সে হারিয়ে ফেলেছে নেকলেসটা। সে দোকানে গিয়ে ঠিক সেই ডিজাইনেরই আরেকটা ডায়মন্ড নেকলেস অর্ডার দিয়ে বানিয়ে করে তার জন্য নিজেদের বাড়ি, জায়গা, জমি, যা কিছু তাদের সম্পত্তি আছে সব বন্ধক রেখে সেই নেকলেস কিনে তাদের পড়শিকে সে ফেরত দিল, যাতে করে তাদের মনে কোনো সন্দেহ না জাগে। এবং তারপরে আগামী 30 বছর ধরে সেই স্বামী আর স্ত্রী দুজনে মিলে অক্লান্ত পরিশ্রম করল সেই ঋণের ভার লাঘব করার জন্য। এমনকি যে মেয়েটা একসময় তার রূপের দম্ভ করত, সে বাড়ি বাড়ি গিয়ে বাসন মাজা থেকে শুরু করে কাপড় কাচা,
যত রকম নোংরা কাজ করা সব রকম সে করতে লাগলো, যাতে করে তার অন্তত আত্মসম্মান বজায় থাকে। সেই আত্মসম্মান বজায় রাখার জন্য সে 30 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করলো। কিন্তু সেই 30 বছর পরে একসময় তার পড়শি জানতে পারলো যে এত কিছু সে করেছে সেই নেকলেসটা ফেরত দেওয়ার জন্য। তখন সে তাকে বললো, তুমি তো আমাকে আগেই বলতে পারতে। ওই নেকলেসটা ঝুটো ডায়মন্ডের ছিল, ওটা আসল ডায়মন্ডের ছিল না। তার যে এই 30 বছরের অক্লান্ত পরিশ্রম সেটার কোনো দরকারই ছিল না আসলে। কিন্তু এ তো হয় গল্প কথা গেল। আমরা এবার গল্পের থেকে এখনকার দুনিয়ায় চলে আসি। এই ধরনের গল্প কিন্তু আমরা আমাদের স্কুলে পড়ে বড় হয়েছি। আমরা কিন্তু তার থেকে কি শিক্ষা নিতে পেরেছি কিছু? আমার তো মনে হয় না। বর্তমান দুনিয়া দেখে আমার সেটা একেবারেই মনে হয় না। দেখনদারি সেই যুগে, আপনি বুঝতে পারছেন, মানে গিরি মপাসা যে সময় লিখেছেন তখন হয়তো 18th সেঞ্চুরি বা ম্যাক্সিমাম 19th সেঞ্চুরি হবে। আমি জানি না এক্স্যাক্টলি ওনার জন্ম কোন সময় ছিল, কিন্তু সেই সময় যখন মানে হয়তো স্টিম ইঞ্জিন চলছে, স্টিম ইঞ্জিন আবিষ্কার হয়েছে হয়তো সবে সেই সমস্ত সময়। কিন্তু সেই সময়ও দেখনদারির কিন্তু তখন তার মানে অনেক প্রচলন ছিল। নয়তো উনি এরকম অনুপ্রেরণা পেলেন কি করে এইরকম একটা গল্প লেখার? তো তার মানে হচ্ছে চিরকালই আমাদের স্বভাবগত একটা বৈশিষ্ট্য থাকে কারোর যে লোকেদের কাছে দেখাতে হবে যে আমি অনেক ধনী, আমি অনেক প্রতিপত্তিশালী। এবং এই একই দেখনদারির বৈশিষ্ট্য আমরা বয়ে নিয়ে চলেছি এই বর্তমান যুগে, স্মার্টফোনের যুগে। এখন দেখনদারি করার জন্য তো আর কোনো বল ডান্সের পার্টিতে যেতে হয় না। ইনস্টাগ্রামের ফটো, ফেসবুকে ফটো, সব জায়গাতেই আপনি টুক করে আপনার দেখনদারিটা দেখিয়ে দিতে পারেন। এবং এখন দেখছি তাও কালের নিয়মে আমার এই স্বল্প বিস্তর যে আমার যে জীবনের পরিধি, তাতেই আমি দেখনদারির রূপ খানিকটা পাল্টে যেতে দেখছি। যখন আমি কলেজ থেকে পাস করলাম, চাকরিতে ঢুকলাম, আমার মতন তো আমার সমবয়সীরা যখন চাকরিতে ঢুকেছিল তাদের সঙ্গেও যখন আমি ফেসবুকে ফ্রেন্ড লিস্টে আমার তাদের সংযোজন হলো, তখন আমি তাদের ছবি আপলোডগুলো আমি তো যা দেখতাম, দেখে হাসি পেত। আপনারা জানি না কি বলবেন, কিন্তু ছেলেরা তখন দেখতাম অনেক ছেলেই ছিল যারা উইকেন্ডে তারা কত বোতল মদ ডাউন করতে পারলো। সেই এতগুলো মদের বোতল তারা নিজেদের চারিধারে সাজিয়ে রেখে, মানে সেটা যেন একটা খুব বড়াই করা যে দেখ আমি কত মদের বোতল একা আমি টেনে দিয়েছি। তো এই ধরনের ছবি অনেকেই দিত, আমি দেখতাম। আমি তো বরাবরই আমি এদের সঙ্গে রিলেট করতে পারিনি। আমি মনে হয় কখনো একবার বলেও ছিলাম, বা আমি জানি না বলেছি কি না, আমি কোনো দিনই মদ খাওয়াটা আমার পোষায়নি। হ্যাঁ, এমন নয় যে আমি খাইনি, সেটা বললে খুবই ভুল হবে। কিন্তু এত বছরের জীবনে আমি হয়তো ম্যাক্সিমাম 4 কি 5 বার খেয়েছি, এবং কোনো বারই আমার একেবারেই ভালো খেতে লাগেনি। এবং আপনারা বলবেন যে ওটা স্বাদের জন্য খাওয়া নয়। অনেকেই আমাকে সেটা বলেছে, যাদেরকে আমি বলি যে আমি ওটা ভালো খেতে লাগে না, সেই জন্য যে স্বাদের জন্য খাই না, নেশার জন্য খাই। আমি যা কিছু খাই তা কিছু কিন্তু আমি স্বাদের জন্যই খাই। আমি এটা অন্তত আমি জানি, আমি বলেছিলাম যে আমি স্বভাবগত আমি খুবই পেটুক।
আমি যে জিনিসের স্বাদ ভালো সেই দিকেই আমি যাই। সেই জন্য নেশাটা আমার কোনো দিনই আমার খুব আকর্ষণীয় মনে হয়নি। তো আমি না মদ খেয়েছি, না সিগারেট খেয়েছি। তো আমার সেই সব ছেলেগুলোকে দেখে আমার অদ্ভুত লাগতো, একটু হাসিও পেত। কিন্তু তারপরে আস্তে আস্তে যত দিন এগোতে লাগলো, যত বেশি আমাদের সবার বয়স বাড়তে লাগলো, অবশ্যই বয়স বাড়লে তো সফিস্টিকেটেড আরও বেশি আমরা হয়ে যাই, তখন আমাদের দেখনদারির চেহারা বদলে যায়। এবং তখন অনেকেই যারা আমার সঙ্গে ছিল, আমি চেন্নাইতে আমার পোস্টিং ছিল, তারপরের থেকে আমি তো অন্য কোম্পানিতে চলে গেলাম, তারাও হয়তো অন্য কোম্পানিতে চলে গেল, বা সেই কোম্পানি থেকেই তাদেরকে পাঠানো হলো অনসাইটে নানান দেশে, হয় ইউএসএ বা ইউরোপের সমস্ত দেশে। কেউ জার্মানিতে গেল, কেউ ইউকেতে গেল, স্কটল্যান্ডে গেল, কেউ ক্যানাডাতে গেল। তো এবারে এই রকম সব দেশে গিয়ে তাদের মধ্যে একটা বড় পরিবর্তন আমি লক্ষ্য করতে শুরু করলাম। তখন তারা যেসব দেখনদারি করতো, সেই দেখনদারিগুলো সেই আগের মতো মোটা দাগের দেখনদারি নয়। তখন সেটার মধ্যে মানে তারা নিজেরাও হয়তো, কেননা সবচেয়ে বড় কথা ওখানে গিয়ে আরও অন্যান্য সংস্কৃতির মানুষজনের সঙ্গে তাদের আলাপ হয়েছে। তো তাদের কাছে এরকম খুব কাঁচা কথায় বলতে গেলে এইরকম র্যাচা ধরনের দেখনদারি করলে তো তাদেরকে কেউ সিরিয়াসলি নেবে না। সেই জন্যে তাদের দেখনদারির ধরনটা বদলে গেল। তো এতগুলো বোতল, ফাঁকা মদের বোতলের জায়গায় তখন তাদের ডিপি বা তাদের টাইম লাইনে কিসের ছবি আসতে শুরু করলো? হয়তো তারা পুল সাইডে বসে আছে, পুল সাইডে টেবিলে একটা বড় মাগে বিয়ার ভর্তি মাগ, সে বিয়ারের ফেনা উপচে পড়া মাগ, সেইটার ছবি, অথবা নানা ধরনের যেগুলো এক্সোটিক লোকেশন বলে, অনেক মানে সুন্দর জায়গা যেগুলোতে বিদেশে যেরকম আপনার পাওয়া যায়, সেই রকম সব জায়গায় গিয়ে তাদের ছবি। কিন্তু শুধু ছবি নয়, সেই ছবির সঙ্গে ক্যাপশনগুলো অনেক লম্বা হতে শুরু করলো। সেই ক্যাপশনে তারা তাদের মানে সেই জায়গাটা যেখানে গিয়েছে সেই জায়গার কি মাহাত্ম্য, বা তার সঙ্গে তার যে এই জায়গাতে গিয়ে তার মনে কি উপলব্ধি হলো, এই জায়গা থেকে তার কি অনুপ্রেরণা তার জীবনে সে পেল, যাতে করে সে আরও ভালো লিডার হতে পারবে। মানে আপনি যদি লিঙ্কডইনে থাকেন, লিঙ্কডইনে যে ধরনের পোস্ট সাধারণত অনেকে দিয়ে থাকে, সেই ধরনের পোস্ট যে এই জায়গায় আমি আমার বন্ধুদের সঙ্গে গিয়ে আমি খুবই কৃতজ্ঞ যে আমি এই ধরনের একটা জায়গায় যেতে পেরেছি, এই মানুষজনের সঙ্গে যেতে পেরেছি। আমার মানে যে আপনি হয়তো যেটা আমাদের দীপুদাতে গিয়ে হয়তো এই ধরনের পোস্ট দেবেন না, সেই ধরনের মানে এইরকম বেশ বড় সড়ো ঘোষণা করে এইরকম পোস্টগুলো তখন তাদের টাইম লাইনে আসতে শুরু করলো। কিন্তু আমি এগুলো অনেকগুলো ক্ষেত্রেই আমি দেখছিলাম যে এগুলো ছেলেরা এই ধরনের পোস্ট দিচ্ছে। মেয়েদের ক্ষেত্রে একটু অন্যরকম দেখলাম। মেয়েরা অতটা বেশি তাদেরকে খাটাখাটনি করতে হয়নি বা করতে হয় না এখনও। তারা হয়তো ওই রকমই কোনো সুন্দর কোনো জায়গার সামনে কিছু পোজ দিয়ে দাঁড়িয়ে, অবশ্যই অনেক সময়ই দেখেছি তাদের মাথায় একটা হ্যাট থাকতেই হবে, মানে যাতে করে হ্যাট থাকলে বেশ একটুখানি বিদেশি মেম গোছের মনে হবে। তো সেই ধরনের ছবি তুলে ফিলিং ব্লেসড, ফিলিং লাভড উইথ কারোর কোনো ট্যাগ করে দিয়ে আর 2-3টে ইমোজি দিয়ে
ব্যাস এইটুকুই ক্যাপশন দিলে ব্যাস তাহলেই কাজ সারা হয়ে যায়। লাইক আর হার্টের বন্যা বয়ে যাবে সেই ছবিতে, লোকজনের কমেন্টের ফোয়ারা ছুটবে। তো এই ধরনের তো আমি তো সমস্ত দেখছিলাম যে এইসব অনেক কিছুই আমি দেখতে পাচ্ছিলাম হচ্ছে এখন আজকাল। এসব কথা শুনে আপনার হয়তো খুব লিখতে ইচ্ছে করছে না, যে আমার নিজেরই খুব গা জ্বালা হচ্ছে যে আমি সেই সব জায়গায় যেতে পারিনি, সেই সব জায়গায় ছবি তুলে এইরকমভাবে দিতে পারিনি বলে আমার নিজেরই গা জ্বালা হচ্ছে। আপনার খুব লিখতে ইচ্ছে করছে, হয়তো যদি ইচ্ছে করে, ইচ্ছেটা দমিয়ে রাখবেন না, অবশ্যই আপনি কমেন্ট লিখুন। আমি ইনফ্যাক্ট নিজেই স্বীকার করি যে মাঝে মাঝে কি আমারও একটুখানি কি মনে হয় না যে আমার জীবনে হয়তো আমিই পিছিয়ে পড়ে রইলাম, সবাই হয়তো এগিয়ে গেল। যে কারো ক্ষেত্রেই এই ধরনের প্রশ্ন একসময় আসে। মিড লাইফ ক্রাইসিস হয়তো এটাকেই বলে। মিড লাইফ ক্রাইসিসে আমি তো শুনেইছি যে এই ধরনের প্রশ্ন আসেই মনে, যে এতগুলো বছর যে গেল কি করতে পারলাম আমি এই জীবনে, আমার এই প্রশ্ন অবশ্যই আসে। কিন্তু আমি যে এইরকম কেন আমি গড্ডালিকা প্রবাহে গা ভাসাইনি, তার কারণ আছে। আমি যখন স্কুলে পড়তাম তখন থেকেই আমি তো দেখি অবশ্যই আমার পরিবার পরিজনের অনেকেই বিদেশে গেছেন, আমেরিকা তো গেছেনই, কেউ কেউ আমেরিকার নানান জায়গায় থেকেছেন, তার সঙ্গে ইউরোপেও নানান জায়গায় থেকেছেন। দেখে কি তখন সেই কিশোর মনে আমার হিংসে একটু হতো না? অবশ্যই হতো। আমার নিজেরও ইচ্ছে করতো যে আমিও যখন বড় হব, আমিও তখন অনেক দেশে গিয়ে থাকব, এবং আমার আমি এই বিদেশে গিয়ে সেটেলড হয়েছি এইরকম কথাটা আমি বলতে পারবো, এবং আমার বাবা মার মুখ উজ্জ্বল করতে পারবো। মানে আমি তখন এইটাই ভাবতাম যে এইটা করতে পারলে তবেই বংশের মুখ উজ্জ্বল করা যায়। অবশ্যই অনেকেই আমরা ভাবি, এখনও তাই ভাবি হয়তো। তো এবারে আস্তে আস্তে যত দিন এগোলো, স্পেশালি যেটা আমি বলছিলাম যে আমি চেন্নাইতে পোস্টেড ছিলাম আমার প্রথম চাকরিতে, 2 বছর আমি চেন্নাইতে কাজ করেছি। সেই 2 বছরের পর জানেন আমার দৃষ্টিভঙ্গিটা অনেকটা পাল্টে গেল। আমার মনে হতে লাগলো, আমি প্রথম কথা বলে নিই, আমি একান্নবর্তী পরিবার অতটাও বড় কথা নয়, কিন্তু যৌথ পরিবারে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি। তো আমি যখন আমাকে একা বাইরে থাকতে হলো, সেই যৌথ পরিবার থেকে সেই একাকিত্বটা আমার মানে খুব একটা ভালো লাগছিল না। আমি অবশ্যই এমন নয়, আপনি হয়তো বলবেন যে আমি স্বাবলম্বী নই বলেই আমার সেরকম হচ্ছে, কিন্তু আমি 2 বছরে যথেষ্ট আমি নিজের কাজ অনেক কিছুই নিজে করেছি, আমি যথেষ্ট স্বাবলম্বী। ইনফ্যাক্ট আমি এখন যা আমি কাজ করি, যা আমি ঘুরতে বেড়াতে যাই, যেখানেই যাই সেখানে সমস্ত ব্যবস্থাপনা সব কিছুই আমি নিজেই করি। আমি অন্য কারোর বাবাকে বা অন্য কারোর সাহায্য নিয়ে করি না, বা বাড়ির যা কিছু করার অনেক কিছুতেই আমি আমার নিজের বুদ্ধি খাটাই। মানে আমার নিজেকে বলতে হচ্ছে এই সবগুলো, হয়তো তাতেই আপনার মনে হবে যে তাহলে আলটিমেটলি হয়তো এ অবশ্যই স্বাবলম্বী নয়। যাই হোক, কিন্তু ব্যাপার হচ্ছে যে সেই সময় আমার পরিবারের প্রতি আমার একটা টানটা আমি তখন বেশিভাবে অনুভব করতে শুরু করলাম, এবং আমার মনে হতে লাগলো যে আমার এই যৌথ পরিবারের, এই এত বড় পরিবারের সঙ্গে যে আর কতদিন কাটাতে পারবো, সেই সময়টা হয়তো কমে আসছে। আমার ঠাকুরদা ঠাকুমার বয়স হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি যে আর কতদিন আমি ওনাদের সঙ্গ পাবো, সান্নিধ্য পাবো, আমি বুঝতে পারছিলাম না। সেই জন্যে একসময় আমি বাড়ি চলে এলাম, অবশ্যই অন্য চাকরি পেয়ে। তবে যতদিন না অন্য চাকরি পেয়েছি কলকাতায়, ততদিন আমি এই চাকরি ছাড়িনি। কিন্তু সেই চাকরি পেয়ে তারপরে আমি এই কলকাতায় ফিরে এলাম, এবং আমার কথাটা সত্যিই হলো।
তারপরে হয়তো মেরে কেটে 4 বছর হয়তো আমি আমার গোটা পরিবারকে একসাথে পেয়েছিলাম। তারপরে 1 মাসের মধ্যে আগে আমার ঠাকুরদা চলে গেলেন, তারপরে আমার ঠাকুমা চলে গেলেন। আমার ঠাকুমা আমার ঠাকুরদার সঙ্গে এতই ওতপ্রোতভাবে জড়িত ছিলেন যে ওনার মৃত্যুটাকে উনি সহ্য করতে পারলেন না। 1 মাসের মাথায় উনিও চলে গেলেন। তো আমি সেই জন্যেই তারপর থেকে আমার বাবা মা রইল। আমি ভাবলাম যে আমার বাবা মাকে আমি ছেড়ে একটা বিদেশে গিয়ে একা, আমি হয়তো একা নয়, আমি বিয়ে করে তখন আমার বিয়ে হয়নি, কিন্তু বিদেশে গেলে আমি সেটাই হয়তো আমার বিয়ে দিয়েই আমার মা বাবা পাঠাতেন। কিন্তু তাহলেও এখনকার জেনারেশন বলবো না, এখন নতুন জেনারেশন আরও চলে এসছে। আমার জেনারেশন পেছনের জেনারেশন হয়ে গেছে, তো আমি মিলেনিয়াল। তো আমার জেনারেশনের ছেলেমেয়েরা এই ধ্যান ধারণাতেই দেখছিলাম যে বেশি বিশ্বাসী, যে তারা নিজেদের আলাদা জগৎ গড়বে, যে জগতে তাদের বাবা মার স্থান নেই। না তাই বলে নচিকেতার গানের মতন তাদেরকে যে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে তা নয়, কিন্তু তারা নিজেরা চলে যাচ্ছে অন্য দেশে তাদের ঘর সাজাতে। আমি কলকাতায় আমার পরে একটা কোম্পানিতে আমি কাজ করেছিলাম, তাতে 2 ছেলে মেয়েকে দেখেছিলাম। আমার চেয়ে অনেক কম বয়স, সবে তারা কলেজ পাস করেছিল। সেও এখন থেকে মোটামুটি 10 বছর আগের কথা বলছি। তখন তারা একসময় ব্যাঙ্গালোরে এখান থেকে চলে গেল। কিন্তু সবচেয়ে মজার জিনিসটা তারপরে হলো, তারা হঠাৎ করে তাদের বাড়িতে কিছু না জানিয়ে হঠাৎ করে তারা ক্যানাডার ভিসা করিয়ে পত্রপাঠ ক্যানাডায় চলে গেল। এবং তাদের 2 বাড়ি থেকেই প্রচুর শোরগোল হয়েছিল যে আমাদেরকে না জানিয়ে তোরা কেন গেলি। তো ওরা বলেছিল যে আমরা যদি বলি তখন তোমরা আমাদেরকে যেতে দেবে না। আমি জিজ্ঞেস করেছিলাম, তা ওখানে গিয়ে তোরা ওখানে কিসের জন্য গেলি? বলেছিল যে আমাদের কোয়ালিটি অফ লাইফ আরও বেশি ভালো হবে ওখানে। হ্যাঁ, বাস্তবিক আমাদের এই তৃতীয় বিশ্বের দেশ, এত বিপুল জনসংখ্যার দেশ, আমাদের যত্রতত্র ময়লা করা দেশ, এইসব থেকে হয়তো অনেক বেশি ভালো কোয়ালিটি অফ লাইফই পাবে তারা ওখানে। হয়তো না, অবশ্যই পাবে। কিন্তু ওইটাই ব্যাপার যে আমি কোনো দেশাত্মবোধের কথা বলছি না, যে আমি আমার দেশের জন্য কাজ করব, এইসবের কথা আমি বলছি না। আমি শুধু আমার বৃদ্ধ বাবা মার কথা তখন আমি ভেবেছিলাম যে আমি যদি এনাদের ছেড়ে চলে যাই তো এনাদেরকে কে দেখবে। হ্যাঁ, এটা সব বাবা মাই চায় যে তাদের ছেলেমেয়েরা জীবনে আরও অগ্রসর হোক, তাদের অনেক উন্নতি হোক। সেই জন্য তারা তো কখনো আটকায় না তাদের সন্তানদের। আমার বাবা মাও বলেছিল যে তুমি সেরকম সুযোগ পেলে তুমি বাইরে যাচ্ছ না কেন। ইনফ্যাক্ট আমার অনেকবার সুযোগ এসেছেও। আমাকে আমার প্রজেক্টগুলোতে যারা আমেরিকার ক্লায়েন্ট, তারা অনেক বেশিবার আমাকে সাধ্য সাধনাও করেছে যে তুমি এখানে চলে এসো। কিন্তু এবং প্রত্যেক বছর তো কোম্পানি থেকে আমাকে বলে যে আমার নামটা H1B লটারিতে তুলবে কিনা। লটারিতে তোলা মানেই যে পেয়ে যাওয়া তা তো কিছু না, কিন্তু অ্যাপ্লিকেশন আমার নামটা দেবে কিনা। আমি প্রত্যেক বছরই না বলি। এখন তো আমি দেখছি আমি বেশ দূরদর্শিতারই কাজ করেছিলাম,
এখন বর্তমান পৃথিবীতে H1B ভিসা যারা নিয়ে গেছে আমেরিকাতে, তাদের কি হাল ওখানে আপনারা নিজেরাই হয়তো জানবেন। কিন্তু সেটা তো পরের কথা, সে তো হাল ফিলে হয়েছে। এখন তো সেটা যখনকার কথা বলছি তখন তো এসব কিছু সমস্যা ছিল না। তো ওইটাই ব্যাপার যে আমার চিন্তাধারা এইরকমভাবেই আমার গঠন হয়েছে। তারপরে আমি যে কৈশোরের সময় যে আমি সাফল্যের কথা চিন্তা করতাম, যে সাফল্যে আমি সবাইকে বলে বেড়াতে পারবো যে আমি ফরেন সেটেলড, আমি NRI, সেই চিন্তাধারাটা যেন কোথায় চলে গেল। আমি এখন হ্যাঁ, অনেকে বলবেন যে এইসবগুলো শুধু অজুহাত, এসবগুলো আসলে আমি স্বাবলম্বী নই বা আমার সেরকম আমার বুকের পাটা নেই যে আমি একটা বিদেশে গিয়ে সেখানে আমি নিজের ঘর গোছাবো। বলতেই পারেন, আমি জানি না, আমি যেহেতু নিজে কখনো সেরকমভাবে আমার সেই রকম পরিস্থিতিতে পড়িনি, সেই জন্য আমি বলতেও পারবো না যে আমি সেই পরিস্থিতিতে কি করতাম। যদি আমি সত্যিই যেতাম সেরকম দেশে, সেই রকম জায়গায় গিয়ে আমার সংসার গুছাতে হতো, তখন আমি কি করতাম আমি বলতে পারবো না, কেননা আমার জীবন আমি সেই পথে আমি নিয়ে যাইনি। জীবনের যে বাঁকে আমাকে চুজ করতে হতো যে আমি কোন দিকে যাব, সেই পথে আমি আমার এই তিলোত্তম কলকাতাকেই বেছে নিয়েছিলাম, এমনকি অন্য কোনো শহরেও যেতে চাইনি। এখন তো আরোই বেশি মানে আমেরিকা তো ছেড়েই দিন, আমেরিকা থেকেই ইন্ডিয়ানদের আর থাকা পছন্দ করছে না। আমাদের ভারতবর্ষেই কি অন্য শহরগুলো আরও বেশি অসহিষ্ণু হয়ে উঠছে না? ব্যাঙ্গালোরের কথা ভাবুন, কি হচ্ছে ওখানের ভাষা যদি আমি না জানি তাহলে সেখানকার মানুষরা শোরগোল করছে যে এখানে থাকতে গেলে কন্নড় ভাষা জানতে হবে, নয়তো সেখানে তার কোনো স্থান নেই। ইনফ্যাক্ট আমি চেন্নাইতেও কিন্তু আমি এই ধরনের অসহিষ্ণুতার আমি শিকার হয়েছিলাম খানিকটা, সেটা না হয় পরে কখনো গল্প করা যাবে। কিন্তু এইটাই ব্যাপার যে আমাদের যেরকম পৃথিবী হয়ে যাচ্ছে, যেখানে যেখানে যারা বাসিন্দা, আমার মনে হয় সেখানে থাকাটাই এখনো একমাত্র অবলম্বন হয়ে যাচ্ছে। অন্য কোথাও যেতে গেলে সেখানে খুবই অসহিষ্ণুতার শিকার হতে হচ্ছে মানুষকে। কিন্তু বলছি তো, আমি সবসময় যেটা বলছি যে এই সবই পরবর্তী দুনিয়ায় হয়েছে। যখন আমি আমার এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি বাইরে যাব না, তখন এইরকম পৃথিবী ছিলই না, আমি অনায়াসে যেতে পারতাম, কিন্তু যাইনি। কিন্তু আমি মনে হয় অনেকখানি আমাদের বিষয় থেকে আমি সরে এসেছি। আমি দেখনদারির কথা বলছিলাম, তো আমি এখানে আমি এটাই বলতে চাই যে দেখনদারি যে এত আজকালকার দুনিয়ায় বেড়ে গেছে, স্পেশালি সেই সব মানুষের মধ্যে যারা বিদেশে গেছে, তারা এই দেখনদারি করে কি পায়, বা আমাদের দেশের মধ্যে আমাদের জানাশোনা মানুষদের মধ্যেই তারা এখন তো আমি দেখি মানে এই যে যা সব রিলস আসে, যা সমস্ত ছবি আসে, তাতে মানে মানুষের দেখনদারির যেন একটা মানে খিদে, যে সেই দেখনদারির খিদেতে তাদের সে নতুন গাড়ি কিনছে, বাড়ি কিনছে। আমি তো দেখছি যে এটা বলছে যে এটা আমার দ্বিতীয় ফ্ল্যাট আমি কিনলাম, এটা আমার দ্বিতীয় গাড়ি কিনলাম। মানে আমি তো যা দেখি তাতে মানে মনে হয় না। এবং এই ধরনের আর্থিক সচ্ছলতার দেখনদারিটাও যে দেখনদারি বাদ দিলেও
অন্য ধরনের দেখনদারি, যেটা আমি কিছুটা আগে কোনো একটা ভিডিওতে বলেছিলাম, যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা স্বামী স্ত্রী তারা ছবি দিচ্ছে ফেসবুক পোস্টে, তারা এমনভাবে ছবি দিচ্ছে যেন তাদের মতো লাভ স্টোরি অন্য কারোর জীবনে হয়নি। মানে হয়তো একমাত্র আমাদের শাহরুখ খান, কাজল বা উত্তম সুচিত্রা এই ধরনের লাভ স্টোরির সঙ্গে পরেই হয়তো তাদের লাভ স্টোরির নাম আসবে, এই ধরনের তারা ছবি দেয়। এবং মানে আমি বুঝতেও পারি না যে এই ধরনের ছবি তারা যখন কাউকে তুলতে বলে তাদের নিজেদের কুণ্ঠা বোধ হয় না, বা আমি ওইটাই, আপনারা সবাই হয়তো বলবেন যে আমি খুবই একটা প্রাগৈতিহাসিক প্রাণীর মতো কথা বলছি, কিন্তু এতখানি দেখনদারির কি প্রয়োজন? হ্যাঁ, দুজনের প্রতি ভালোবাসা তো অবশ্যই দরকার, কিন্তু সেই ভালোবাসাকে তোমার পাবলিকলি এত বেশি আমি কিন্তু সেইটার কথাও বলছি না যে পাবলিক প্লেসে চুম্বন বা সে নিয়ে প্রচুর শোরগোল উঠেছিল। আমি সেরকম বুড়ো ভাম নই যে আমি সেই সব দেখে তেড়ে যাব লাঠি নিয়ে, সেই সবের কথা আমি বলছি না। আমার কিছু এসে যায় না কেউ পাবলিক প্লেসে চুম্বন করলে বা ভালোবাসার নিদর্শন দেখালে। আমি যেটা বলছি যে সেগুলোর ছবি তুলে ফেসবুকে পোস্ট করার কি খুব দরকার আছে? তোমার ভালোবাসা তোমার নিজের কাছে রাখো না। হ্যাঁ ঠিক আছে, তোমরা দুজন ভালোবাসো একে অপরকে, সেটা অনেকজন সেইটার ওপর তাদের স্বীকারোক্তি, তাদের স্ট্যাম্প দিলে তবে তোমার ভালোবাসা পূর্ণতা পাবে, এইরকম কি মনোভাব? যে এই আমাদের ভালোবাসার এই যে আমরা যেরকমভাবে আমাদের ভালোবাসা দেখাচ্ছি গোটা দুনিয়াকে, তাতে অনেকগুলো লাইক, কমেন্ট এই সমস্ত পড়লে তবে আমাদের ভালোবাসা স্বীকৃতি পাবে। এই ধরনের দেখনদারির কি দরকার আমি বর্তমান দুনিয়ায় আমি সত্যি বুঝি না। সবাই বলবে যে এটা ওদের নিজের চয়েস, মাই লাইফ মাই চয়েস, এই তো এখনকার তো এই মটো হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই, আমি বলবে যে আপনার যদি ভালো না লাগে আপনি স্ক্রল করে চলে যান, আপনাকে দেখতে হবে না। হ্যাঁ অবশ্যই আমি দেখব না, আমার দরকার নেই দেখার, আমি তো সেটার কথা বলছি না। কিন্তু আমি বলছি তাদেরও কি অন্য কোনো ভালো কাজ জীবনে নেই যে এটা করার মতো, যে যেটার বদলে তারা এইরকম এতখানি এফোর্ট দিয়ে অনেক সময় আমাদের সামান্য বিয়ের কথাই ভাবুন না, বিয়ের আগে প্রি ওয়েডিং ফটোশ্যুট, এই প্রি ওয়েডিং ফটোশ্যুট আজকাল এমন একটা বড় ইন্ডাস্ট্রি হয়ে গেছে। এই কয়েকদিন আগে একটা খবর দেখছিলাম যে প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্য এখন একটা খুব বড় একটা ইন্ডাস্ট্রি এতটাই বড় হয়ে গেছে যে তারা স্টুডিও এমন একটা করেছে যে স্টুডিওতে পুরো পুঙ্খানুপুঙ্খ ডিটেল দিয়ে তারা বিদেশের নানান জায়গার প্রতিকৃতি তৈরি করে রেখেছে। সেই আবার সেই অনুকরণের কথাই চলে আসছে। তারা এমনভাবে ছবি তুলবে আপনাদের দেখে মনে হবে যে তারা বিদেশের মাটিতে গিয়ে তাদের প্রি ওয়েডিং এইটা ফটোশ্যুটটা হয়েছে, হয় আইফেল টাওয়ারের সামনে বা পিরামিডসের সামনে, অথবা বালির কোনো একটা শান্ত স্নিগ্ধ লেকের পাশে। এই রকম সমস্ত এখন যে যুগ এসছে যে প্রি ওয়েডিং ফটোশ্যুট একটা বিশাল বড় জিনিস। বিয়ের আগে থেকেই দেখাতে হবে যে বিয়ে করতে তারা কত বেশি এক্সাইটেড, সেই রকম ছবি তুলে রাখতে হবে। আমি জানি না এতখানি দেখনদারি করে কার কি লাভ হচ্ছে। দেখনদারিটা তো তারা কিছু একটা পাওয়ার আশায় করে,
তো সেই পাওনাটা কি হচ্ছে? পাওনাটা কি শুধুমাত্র এই লাইক আর কমেন্ট? কেননা আপনি যদি সেই সব ছবি কাউকে না দেখান, তাহলে আর সেটা নিয়ে পাওনা কী হলো? কেননা ওই ধরনের ছবি আপনি যদি বলেন যে আপনার পরের প্রজন্মের জন্য রাখছেন, আমার কাছে অন্তত সেটা একটুখানি হাস্যকর মনে হয় যে এই ধরনের ছবি দেখে তাদের পরের প্রজন্ম কী শিখবে, বা কী তাদের মনে হবে যে হ্যাঁ দুজনের মধ্যে খুব গভীর ভালোবাসা ছিল। হ্যাঁ, অবশ্যই সেটা তো তাদের সান্নিধ্য থেকেই তারা বোঝা উচিত। তাদেরকে যদি এই ছবিগুলো দেখিয়ে তাদের প্রমাণ করতে হয় যে তাদের মধ্যে কতটা ভালোবাসা ছিল, তার মানে হচ্ছে সেই ভালোবাসার মধ্যে কোনো গভীরতা অ্যাকচুয়ালি নেই। তো আমার এইটাই মনে হয় যে সব কিছু দেখনদারির পেছনেই আসলে কিছু আমরা অভাব বোধ করি। আমাদের জীবনটা একটা ফাঁপা একটা হয়ে যাচ্ছে, এবং আমরা নিজেরাই সেই ফাঁপা বোধটা আমরা নিজেদের জীবনে বোধ করতে পারি, ফিল করতে পারি। সেই জন্যে আমরা সেই ফাঁপা জায়গাটা ভরাট করি কি দিয়ে? অন্যদের লাইক, কমেন্ট, এইগুলো দিয়ে। অন্যদের স্বীকৃতি পেলে আমাদের মনে হয় যে না, আমি যা করছি তাহলে আমি ঠিকই করছি, এইরকমভাবেই বাঁচা উচিত, এইটাই আমার বাঁচার তাগিদ, এটাই আমার বাঁচার রসদ, বেঁচে থাকার রসদ। তাদের আসল জীবন যেটা, সেই জীবনটাতে তারা বাঁচার রসদ পাচ্ছে না, অন্যদের স্বীকৃতিটাতে তারা তাদের বাঁচার জ্বালানি পাচ্ছে, বেঁচে থাকার জ্বালানি পাচ্ছে। তো হ্যাঁ, অবশ্যই সেই দিক থেকে আমি পুরোপুরি ফেলিওর এই জীবনে। আমি দেখনদারি করতে পেরেছি, অবশ্যই আপনি যেটা বলতেই পারেন যে আমার দেখনদারি করার মতন আমার গুণগত মানও আমি সেরকম নেই, না আমি অত বেশি অন্য দেশে ঘুরতে পেরেছি, অন্য দেশে গিয়ে সেটেলড হতে পেরেছি, না আমি এত বেশি আমি আমার বিয়ের সময় আমি কোনো প্রি ওয়েডিং ফটোশ্যুটও করিনি। তো এবং এখনও পর্যন্ত আমার খুব কম ছবি আমি আমার ফেসবুকে দিই, এবং আপনি এখন নিজেই দেখতে পাচ্ছেন যে আমি এইসব ভিডিওগুলোতে আমার নিজের মুখটাও দেখাই না। অনেকেই এরকম ভিডিও করেন যারা নিজেদের মুখটা দেখান, আমি মুখও দেখাচ্ছি না। সেটা আমার লজ্জা সেই সবের জন্য নয়, আমি স্বভাবগত আমি একটা প্রাইভেট মানুষ। আমি যথাসম্ভব চেষ্টা করি লোকচক্ষুর আড়ালেই থাকতে, লাইমলাইটের বাইরে থাকতে। আপনি বলবেন যে কোথাকার তুমি সেলিব্রিটি এসে গেলে যে তোমার লাইমলাইট থেকে বাইরে থাকতে তোমার এখন ইচ্ছে করছে? না, সেই রকম কোনো ব্যাপার না। আমার কোনো সাবস্ক্রাইবারও নেই, এবং সাবস্ক্রাইবারের জন্যে যে আমি এতদিন লক্ষ্য করবেন যে আমি কোনো ভিডিওতে বলিও নি যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, আমি কি বলি, আপনি কমেন্ট করুন। কেন বলি জানেন? একটা জিনিসই আমি অভাব বোধ করি জীবনে, আমার খুব একটা বেশি বন্ধু নেই। কেননা আমার যেটা আমি আপনাকে এতক্ষণ ধরে যেটা বলে হয়তো একটু বুঝতে পেরেছেন, আমার মতো সমমনস্ক লোকজন আমি অত বেশি পাই না, যারা আরও বেশি একটুখানি গভীরে গিয়ে একটু চিন্তা করতে চায়। আমাদের মৃণালবাবু বলে গিয়েছিলেন না, ভাবা প্র্যাকটিস করো। কতজন আমরা ভাবা প্র্যাকটিস করি? আমার তো মনে হয় না। আমরা ভাবা প্র্যাকটিস করার আগে আমাদের 5খানা সেলফি তোলা হয়ে যায় এবং পোস্ট করাও হয়ে যায় ফেসবুকে, ইনস্টাগ্রামে, সব জায়গায়। তো আমি সেই দলে যেহেতু আমি নিজেকে ফেলতে পারিনি, মদমাতালদের দলে তো ফেলতে পারিনি, সেই জন্যে আমার
খুব একটা বেশি বন্ধু কোনো দিনই হয়নি। মদের আড্ডায় যেতে পারলে অনেক বন্ধু পাওয়া যায়। আমার তো ইনফ্যাক্ট আমার পাড়ারই দুটো আমার হাঁটুর বয়সী ছেলে যখন শুনেছিল যে আমি মদ খাই না, তখন আশ্চর্য হয়ে আমার দিকে তাকিয়ে তারা জিজ্ঞেস করেছিল যে তুমি মদ খাও না, এক ফোঁটাও খাও না, কী করে এতদিন বেঁচে আছো? যেন মদটা কোনো অমৃত, সেই অমৃত ভাণ্ড থেকে আমি পান করিনি, সেই জন্যে মানে আমার বেঁচে থাকারই কোনো অধিকার নেই। তো আমি এই ধরনের মনোভাবের লোকজনদের সঙ্গে খাপ খাওয়াতে কোনো দিনই পারিনি। সেই জন্যেই আমি এইসব ভিডিওগুলো ছাড়ছি, ছড়িয়ে দিচ্ছি। যদি কেউ দেখে বলে আমার মতন সহমত পোষণ করে, তাহলে প্লিজ কমেন্টে এসে লিখতে পারেন। তাহলে আমি শুধু আমার একটু যদি আমার কিছু বন্ধু পাই এখান থেকে, সেটাই আমার পাওনা, আর কিছু আমার দরকার নেই। এই বলেই আজকে শেষ করছি। ধন্যবাদ।